সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মানি মেটার্স অনুষ্ঠানে। আমি হোসেন আব্দুল্লাহ। বরাবরের মতো এই প্রোগ্রামে আমরা ট্যাক্স এবং বিজনেস বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের এই অনুষ্ঠানে যেহেতু প্রত্যেকটা পর্বে আমরা চেষ্টা করি যে একটি বিশেষ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। তো এই মাসের শেষে পার্সোনাল ট্যাক্সের ডেডলাইন, তো সেজন্য গত সপ্তাহের ধারাবাহিকতায় এই সপ্তাহে আমরা পার্সোনাল ট্যাক্সেরই আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আমাদের ভিউয়ারদের কাছ থেকে যে ধরনের প্রশ্ন পেয়ে থাকি সেগুলো বিভিন্ন ধরনের আনসার দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের এই স্টুডিও নাম্বারে ফোন করে সরাসরি আমাদেরকে প্রশ্ন করতে পারেন কিংবা আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। আমাদের এই অনুষ্ঠানে বরাবর মতো আমাদের গেস্ট রয়েছেন আমাদের এই কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ সাইদ আরিফ ভাই। আসসালামু আলাইকুম আরিফ ভাই, স্বাগত। ধন্যবাদ আমন্ত্রণ করার জন্য। আরিফ ভাই, আজকে আমরা এই গত সপ্তাহে আমরা যেই পার্সোনাল ট্যাক্সের যে ডিসকাশন করেছি সেটা ধারাবাহিকতায় আজকে আরও আলোচনা করব এবং বিভিন্ন প্রশ্ন রয়েছে আমাদের কমিউনিটি যারা ট্যাক্স পায় তাদের সেই কোয়েশ্চেন্সগুলো আপনার কাছ থেকে উত্তর জানার চেষ্টা করব। তো যদি একটু আমরা গত সপ্তাহে একটু রিক্যাপ করি যে ট্যাক্স রিটার্ন, এটা আসলে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্নটা কি, কেন দরকার, ডেডলাইন, এবং যদি ডেডলাইন না পালন করা হয় সেক্ষেত্রে কি হতে পারে, এই বিষয়টা যদি একটু রিক্যাপ করতেন। জি, ধন্যবাদ হোসেন আব্দুল্লাহ। গত সপ্তাহে আমাদের প্রোগ্রামে আমরা সেলফ অ্যাসেসমেন্ট নিয়ে আমরা আলাপ করেছি, যেহেতু আমরা জানি যে সেলফ অ্যাসেসমেন্ট ডেডলাইন চলে আসছে। 31 জানুয়ারির ভিতরে আমাদের সেলফ অ্যাসেসমেন্ট সাবমিট করতে হয় সবাইকে এবং সেলফ অ্যাসেসমেন্টের পেমেন্ট করতে হয়। সো এই জন্য আমাদের এই অনুষ্ঠান, এই এপিসোড এবং পরের এপিসোডে আমরা সেলফ অ্যাসেসমেন্ট নিয়েই মেইনলি আলাপ করব এবং দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব, যেগুলো সেলফ অ্যাসেসমেন্ট রিলেটেড কোশ্চেন এখন অনেকেরই থাকে। সো মেইনলি সেলফ অ্যাসেসমেন্ট আমরা কেন করি? আমাদের মধ্যে যারা আমরা পিওআইতে কাজ করি বা পেরোলে যারা কাজ করি, স্যালারি পাই আমরা, তাদের বেতন যখন দেওয়া হয় তখন এখান থেকে ট্যাক্স ডিডাক্ট করে, ট্যাক্স, ন্যাশনাল ইন্স্যুরেন্স এগুলো ডিডাক্ট করে এমপ্লয়ার তাদেরকে পে করে যারা এমপ্লয়েড। এবং এখানে রেসপন্সিবিলিটিটা, দায়িত্বটা থাকে এমপ্লয়ারের উপরে, যে আপনার থেকে ট্যাক্স ডিডাক্ট করে এটা HMRC-কে দেওয়ার জন্য। এই সেম ওয়েতে যেমন এমপ্লয়ারের রেসপন্সিবিলিটি থাকে, এরকম সেভিংস ইনকাম যেটা আছে এটাও ব্যাংকের রেসপন্সিবিলিটি থাকে। আপনাকে দেওয়ার আগে ব্যাংক আপনার সেভিংস থেকে ইন্টারেস্ট আর্নিং যদি থাকে, সেভিংস আর্নিং থাকলে ওখান থেকে ট্যাক্স ডিডাক্ট করে পে করা হয়। লাইকওয়াইজ পেনশনেও অনেক সময় ট্যাক্স ডিডাক্ট করে তারপরে পেনশন পেমেন্ট করা হয়। কিন্তু এগুলোকে আমরা বলি যে ট্যাক্স ডিডাক্টেড সোর্স থেকেই ট্যাক্স ডিডাক্ট করা হয়। কিন্তু যারা ব্যবসায়ী আছেন বা সেলফ এমপ্লয়েড বা যাদের অন্য ধরনের ইনকাম আছে, তাদেরকে তাদের ট্যাক্সের হিসাবটা সেলফ অ্যাসেসমেন্ট রিটার্নে দিতে হয়। এই সেলফ অ্যাসেসমেন্ট রিটার্ন হলো তাদের নিজেদের ট্যাক্সের হিসাব তারা নিজেরা করে HMRC-কে বলতে হয় যে আমার এই ট্যাক্স আসছে আমার ইনকামের উপরে, এবং সেই ট্যাক্সটা তারা দেয়। এটা হলো সেলফ অ্যাসেসমেন্ট। যখন আমরা নিজের অ্যাসেসমেন্ট নিজে করে যখন HMRC-কে সাবমিট করি, দ্যাট ইজ সেলফ অ্যাসেসমেন্ট। জি, ধন্যবাদ। আরে ভাই, একটি প্রশ্ন যেটি আমাদের কমিউনিটির যারা ভিউয়ার আছে সেখান থেকে এসেছে, সেটা হচ্ছে যে আই এম employed full-time and pay taxes via PAYE. On top of that, I do occasional freelance work, online sales, which from 6 April 21 to 5th April 2022 amounted to less than 1,000. I registered for self-assessment and got my UTR code, but I would like to do double check if I need to file for self-assessment for this last financial year, as I'm not sure my earnings as a freelancer should be added to what I already earn,
and get taxed as a full-time employee? ওকে, ধন্যবাদ। প্রথম ইস্যু হচ্ছে যে আপনি যদি এমপ্লয়েড হন তাহলে আপনার এমপ্লয়মেন্ট ইনকাম যেটা সেটা ট্যাক্স অলরেডি আপনার এমপ্লয়ার ডিডাক্ট করে নিয়েছে। ফ্রিল্যান্সার হিসাবে আপনি যখন কাজ করেন বা কন্ট্রাক্টর বা ফ্রিল্যান্সার হিসাবে যখন আমরা কাজ করি, এটা এডিশনাল ইনকাম। এই ইনকামটার উপরে কিন্তু ট্যাক্স করা হয় নাই, হিসাব করা হয় নাই বা HMRC-কে বলা হয় নাই। তো এক্ষেত্রে যে ফ্রিল্যান্সার বা কন্ট্রাক্টর তার দায়িত্ব হলো এটা সে সেলফ অ্যাসেসমেন্ট রিটার্নের মাধ্যমে HMRC-কে বলা যে এটা আমার ইনকাম এবং আমাকে ট্যাক্স দিতে হবে। এখন কোশ্চেন হচ্ছে যে তার ইনকাম যদি 1000 পাউন্ড হয়, সেক্ষেত্রে এটা HMRC-কে বলার দরকার কিনা। না, একজন সেলফ এমপ্লয়েড সে 1000 পাউন্ড পর্যন্ত সে ইনকাম করতে পারে। এক্ষেত্রে HMRC-কে এটা বলার দরকার হয় না যদি তার গ্রোস ইনকাম 1000 পাউন্ডই হয়, অন্যান্য খরচ বাদ দেওয়ার আগে যদি শুধু 1000 পাউন্ড গ্রোস ইনকাম হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে না বললেও হয় HMRC-কে। কিন্তু এই আমাদের দর্শক যেটা প্রশ্ন করেছেন যে সে অলরেডি রেজিস্টার করেছে নিজেকে সেলফ এমপ্লয়েড হিসাবে HMRC-র সাথে। এখন আপনি HMRC-র সাথে যখন আপনি রেজিস্টার করবেন, তখন HMRC-কে একটা কারণ দিতে হয় যে আপনি কেন রেজিস্টার হতে চান। তো নিশ্চয়ই দর্শক হয়তো বলেছে যে আমি সেলফ এমপ্লয়েড এবং আমার সেলফ এমপ্লয়েড আর্নিং আছে, এই জন্য আমি রেজিস্টার হতে চাই। সো যখন সে রেজিস্টার হয়ে গেল, তখন HMRC কিন্তু এক্সপেক্ট করবে যে সে একটা ট্যাক্স রিটার্ন করবে, রাইট, এবং তখন HMRC একটা ট্যাক্স রিটার্ন ইস্যু করবে। জি। এখন প্রশ্ন হচ্ছে যে ট্যাক্স রিটার্ন যখন ইস্যু হয়ে যায়, ইটস লাইক এ লিগ্যাল নোটিস, রাইট, ইটস লাইক এ কোর্টের নোটিশ যেভাবে আসে, ট্যাক্স রিটার্নটা কিন্তু ইটস এ ফর্ম অফ নোটিস। যখন আপনাকে গভর্নমেন্ট নোটিস করে, তখন ইউ মাস্ট কমপ্লাই উইথ দ্যাট। আপনার সেক্ষেত্রে রিটার্নে আপনার ইনকাম থাকুক বা না থাকুক, 0 পাউন্ড থাকুক আর 100,000 পাউন্ড থাকুক, ইউ মাস্ট সাবমিট দ্যাট রিটার্ন। রাইট, এটা কিন্তু তখন আপনার ওই আর্গুমেন্ট যে আমার 1000 পাউন্ডের নিচে ছিল ইনকাম, এই জন্য আমি সাবমিট করি নাই, দ্যাটস নট এ ভ্যালিড আর্গুমেন্ট। যেহেতু নোটিশ আপনাকে সার্ভ হয়েছে, ইউ মাস্ট কমপ্লাই উইথ দ্য নোটিস। তো সেক্ষেত্রে যদি ইউটিআর নাম্বারটি যদি উনি না অ্যাপ্লিকেশন করতো, সেক্ষেত্রে হয়তো এটা সাবমিট করার দরকার হ্যাঁ, যদি সে রেজিস্টার্ড না হতো এবং তার ইনকাম যদি 1000 পাউন্ডের নিচে হতো, তাহলে তার রেজিস্টার করারই দরকার ছিল না। আচ্ছা, তো সেক্ষেত্রে এটা যারা হয়তো বা সেলফ এমপ্লয়মেন্ট যারা শুরু করছে, হয়তো বা জাস্ট টেস্টিং দ্য ওয়াটার, প্রবলি তাদের জন্য এটা একটা টিপস হতে পারে যে ফার্স্ট 1000 পাউন্ড পর্যন্ত যদি এটা আর্নিংসটা হয়, সেই পর্যন্ত ওয়েট করা। গ্রোস ইনকাম যদি যে কোনো সেলফ এমপ্লয়েড যদি হয়, পার্সন যদি হয়, বা ইভেন রেন্টাল প্রপার্টি থেকেও যদি ইনকাম থাকে, 1000 পাউন্ড ভাড়া সারা বছরে 1000 পাউন্ড ভাড়া হয়েছে, সেই ক্ষেত্রে রেজিস্টার সেলফ এমপ্লয়মেন্টের জন্য রেজিস্টার হওয়ারই দরকার হয় না। রাইট, বাট একবার যদি রেজিস্টার হয়ে যায় এবং HMRC যদি একটা নোটিশ ইস্যু করে রিটার্ন করার জন্য, তাহলে ইনকাম যদি 0 পাউন্ডও হয়, দেন ইউ মাস্ট সাবমিট দ্যাট রিটার্ন, আদারওয়াইজ পেনাল্টি হবে। রাইট, ধন্যবাদ। আশা করি দর্শক আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে পার্সোনাল ট্যাক্স নিয়ে বা অন্যান্য কোনো ট্যাক্স নিয়ে, আমাদের সাথে সরাসরি আমাদের স্টুডিও নাম্বার ফোন করে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমাদের স্টুডিও নাম্বার হচ্ছে 020351511764। আরিফ ভাই, আরেকটি প্রশ্ন চলে যাব। এই প্রশ্নটি হচ্ছে আপনার সেলফ অ্যাসেসমেন্টে পেমেন্ট রং রেফারেন্স নাম্বার ইউজ করা হয়েছে। I made a self-assessment payment on account for year ending 2022, but used the wrong payment reference number. I have tried phoning HMRC without success. I've written letters with recorded delivery explaining the situations to the accounts office in Cumberland and also to the self-assessment center. I'm concerned that at the moment the money paid is in the system but not credited to my payment reference number. Any advice would be gratefully received. ওকে, এটা একটা কমন মিস্টেক, অনেকেই আমরা করে থাকি। যেমন
আমরা যখন সেলফ অ্যাসেসমেন্টের পেমেন্ট করি তখন কারেন্ট রেফারেন্স মানে রাইট রেফারেন্স নাম্বারটা ইউজ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের যে ইউটিএন নাম্বার যেটা থাকে সেলফ অ্যাসেসমেন্টের জন্য যে ইউটিএন নাম্বারটা থাকে এইটা হলো রেফারেন্স নাম্বার আমার পার্সোনাল ইনকাম ট্যাক্সের জন্য। জি। এখানে প্রবলেম যেটা হয় যে আমাদের কিন্তু ইউনিক ট্যাক্স পেয়ার রেফারেন্স নাম্বার যেটা ইউটিআর, এইটা আমি পার্সোনাল একজন ইন্ডিভিজুয়াল হিসেবে আমার একটা নিজস্ব ইউটিআর আছে, জি। ইজ ফর মাই ইনকাম ট্যাক্স। আমার কোম্পানি যদি থাকে আমার কোম্পানির কিন্তু একটা ইউটিআর থাকবে, বাট এটা আমার কোম্পানির ইউটিআর, ইউনিক ট্যাক্স পেয়ার রেফারেন্স নাম্বার। লাইকওয়াইজ অন্যান্য রেফারেন্সও থাকে, যেমন এমপ্লয়ার হিসেবে এমপ্লয়ার পিওআই রেফারেন্স নাম্বার থাকে, অনেক সময় বিএটি রেজিস্ট্রেশন নাম্বার থাকে। এগুলি কিন্তু আলাদা আলাদা রেফারেন্সিং। সো যখন আমরা ট্যাক্স পে করব ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমি কারেক্ট ইউটিএন নাম্বারটা আমি ইউজ করব। এবং সেলফ অ্যাসেসমেন্টের জন্য আপনার ইউটিএন নাম্বার হলো পার্সোনাল ইউটিএন নাম্বার, যেটা ইউনিক ট্যাক্স পেয়ার রেফারেন্স নাম্বার। এই নাম্বারে আপনাকে পেমেন্ট রেফারেন্স হিসেবে দিতে হবে। এখন আমাদের যে প্রশ্নটি করেছেন তার প্রশ্ন ছিল যে আমি রং ইউটিআর ইউজ করেছি। তাহলে আপনার প্রথম দেখতে হবে যে কোন ইউটিআর নাম্বারটা আপনি ইউজ করেছেন, বা এটা অন্য কারো অ্যাকাউন্টে চলে গিয়েছে না আপনারই অন্য কোনো হয়তো কোম্পানির ইউটিআর নাম্বার আপনি ভুলে ইউজ করেছেন নিজের ইউটিআর ক্ষেত্রে। সো যদি এটা সম্পূর্ণ রং হয় বা অন্য কারো ইউটিআর যদি হয় তাহলে আপনার পেমেন্টটা ওই অ্যাকাউন্টে চলে গেছে। জি। সেক্ষেত্রে আপনাকে বেস্ট হলো এক্সপ্লেন করে এইচএমআরসিকে একটা চিঠি লেখা যে আমার রেফারেন্স নাম্বার এই, আমি এই পেমেন্ট করেছি এই তারিখে, এবং আপনার ব্যাংক স্টেটমেন্টের একটা কপি যদি চিঠির সাথে অ্যাটাচ করে দেন যে এই তারিখে এই পেমেন্ট হয়েছে এবং এটা রেফারেন্স নাম্বারটা এই হওয়ার কথা ছিল, কিন্তু এটা ভুলে আমি এই রেফারেন্স নাম্বারটা আমি ইউজ করেছি। তখন হবে কি এইচএমআরসির অ্যাকাউন্টস অফিস এটা দেখবে, দেখে তারা এটা ইজিলি আইডেন্টিফাই করতে পারবে যে কোন ইউটিআর নাম্বারে পেমেন্টটা জমা করা আছে। রাইট। তখন তারা চেঞ্জ করে এটা আপনার ইউটিআরে দিয়ে দেবে। বাট এর জন্য একটু সময় দরকার, কারণ অ্যাকাউন্টস অফিস উই নো ইজ ভেরি বিজি এট দিস মোমেন্ট। সো তারা যদি আপনার চিঠি রিসিভ করে তাহলে এটা ডিল করবে এক সময় না এক সময়, বাট ইট মাইট টেকস সাম টাইম, ইভেন 8 to 12 weeks, ইভেন সামটাইম ইভেন মোর দ্যান 12 weeks। সো আপনি 2-3 মাস হয়তো ওয়েট করতে হবে এই জন্য, কিন্তু ইভেনচুয়ালি দে উইল অ্যাডজাস্ট ইট। তারা যদি চিঠি রিসিভ করে আপনার, দেন দে উইল কিপ দ্য লেটার অ্যান্ড দেন ওয়ান পয়েন্টে গিয়ে দেখবেন যে তারা এটা অ্যাডজাস্ট করছে। সেক্ষেত্রে কি কোনো ধরনের রিস্ক আছে যে যদি দেখা যায় যে পেমেন্ট ডিউ যেটা ছিল সেটা পেমেন্ট তো ডেডলাইন যদি পার হয়ে যায় এবং পরবর্তীতে কোনো ধরনের ইন্টারেস্ট বা পেনাল্টি দিতে হবে কিনা, দ্যাটস এ গুড কোশ্চেন। যে যেহেতু আমার পেমেন্ট করার কথা ছিল এই ডেটের ভিতরে, সেক্ষেত্রে আমি এই ডেটে পেমেন্ট করি নাই, সো এখানে অবভিয়াসলি লেট পেমেন্ট পেনাল্টি হবে। আচ্ছা। কিন্তু পরে যদি আপনি অ্যাপিল করেন যে অ্যাকচুয়ালি এইচএমআরসি গেট পেইড অন টাইম বাট ইট ওয়াজ রং রেফারেন্সিং, বাট পেমেন্টটা তো এইচএমআরসি পেয়েছে, রাইট। সো ইউ হ্যাভ টু অ্যাপিল। যদি পেনাল্টি করা হয় তাহলে ওই পেনাল্টির এগেনস্টে আপনি যদি আবার একটা অ্যাপিল লেটার লিখে পাঠান যে অ্যাকচুয়ালি আমি এই ডেটে পেমেন্ট করেছি বাট এটা রং অ্যাকাউন্টে চলে গেছে, বাট দিস শুড বি, এখন এটা কারেক্ট করা হয়েছে, এবং আপনি যদি ওই রেফারেন্স ওইটা ঠিকভাবে লিখে এইচএমআরসিকে দেন অ্যাপিল, তাহলে আপনার অ্যাপিল গ্রান্টেড হবে এবং এইচএমআরসি এটা ওয়েব অফ করে দেবে। কিন্তু সেই ক্ষেত্রে এই প্রসেসের ভিতরে যেতে হবে, এই চিঠি লেখা, ওয়েট করা, এবং এটা উইল বি টাইম কনজিউমিং এবং এক্সট্রা হ্যাসেল আর কি। আশা করি আমাদের দর্শক যারা আছেন আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা ইম্পর্টেন্ট। আপনারা যখন ট্যাক্স পে করেন তখন কারেক্টলি আপনাদের এই ট্যাক্স রেফারেন্স নাম্বার, যেটাকে ইউটিআর নাম্বার বলা হয়, সেটা কারেক্টলি লেখা, যাতে আপনাদের পেমেন্টটা আপনাদের অ্যাকাউন্টে গিয়ে জমা হয়। আরিফ ভাই, নেক্সট প্রশ্নটা হচ্ছে যে কুড ইউ প্লিজ হেল্প মি প্লিজ, I need to submit a self-assessment tax return for the year 21-22.
If in the tax year 21-22 I sold my share of a flat, which is in a foreign country, not in the UK, and the asset's sale price converted to GBP was below 49,000, and my calculated gain converted to GBP is below 12,300. Is it correct that I don't need to provide anything in regards to sale in my self-assessment tax return, and I don't need to inform HMRC about it in any way? Okay. আপনার capital gain tax যদি থাকে, once you sold the property, জি, it's better to fill in a capital gain tax page in a self-assessment. right. আপনি সেলফ অ্যাসেসমেন্ট রিটার্নে ক্যাপিটাল গেইন ট্যাক্স ফিল আপ করে আপনি পাঠাবেন। যদি আপনার গেইন যদি থ্রেশহোল্ডের নিচে হয়, which is in this case the gain was below 12,300, জি, তো সেক্ষেত্রে হয়তো ক্যাপিটাল গেইন ট্যাক্স পে করতে হবে না আপনাকে, জি, কিন্তু ইটস বেটার টু রিপোর্ট টু HMRC। সো অ্যাটলিস্ট HMRC এটা ইসে থাকবে যে প্রপার্টিটা থেকে হয়তো আপনি আগে রেন্ট পাচ্ছিলেন বা এটা হয়তো আপনি ভাড়া দিচ্ছিলেন। জি, সো যখন আপনি ক্যাপিটাল গেইন ট্যাক্স ফর্ম ফিল আপ করতেছেন, তখন HMRC অ্যাকচুয়ালি জানতেছে যে এই প্রপার্টিটা সোল্ড হয়ে গেছে। সো দে উইল নট এক্সপেক্ট রেন্টাল ইনকাম, জি। ট্যাক্স অন রেন্টাল ইনকাম নেক্সট ইয়ার। জি। না, তো এটা আর যদি- একটা ওয়েতে কমিউনিকেট করা HMRCর সাথে যে এটা আমার হ্যাঁ, আমার এখান থেকে আর রেন্ট ট্যাক্স আসবে না। ফাইলটা, আমার ট্যাক্স অ্যাফেয়ার, আমার ফাইলটা আমি Up to আপ টু ডেট করে রাখলাম, জি, যাতে পরবর্তীকালে কোনো প্রশ্ন আসলে হয়তো it might be 5 years 6 year down the line that জি। question might come যে তুমি HMRC হয়তো বলতে পারে যে তুমি লাস্ট 5 years তুমি আমাদের রেন্টাল ইনকামের হিসাব দাও নাই, জি, তোমার ফরেন প্রপার্টি ছিল বাট ইউ ডিডন্ট টেল আস। জি, ওই সময় গিয়ে আপনাকে বলতে হবে যে আমি তো এই প্রপার্টি 5 years আগে বিক্রি করে ফেলছি বা আমার কাছেই নাই, বাট আননেসেসারি ইউ গোয়িং থ্রু HMRC চেক, জি, তাই না? একটা কমপ্লায়েন্স চেকের মধ্যে আপনি পড়ে যাচ্ছেন। বাট ইনফরমেশনটা যদি HMRCতে দেওয়া থাকে, তাহলে আর এই কমপ্লায়েন্স চেকের প্রশ্ন থাকে না। HMRC ইজ ইনফর্ম যে আপনার রেন্টাল ইনকাম আর আসবে না ওখান থেকে, কারণ প্রপার্টি বিক্রি হয়ে গেছে। রাইট। জি, এই জন্য বেস্ট হলো ক্যাপিটাল গেইন ট্যাক্স ফিল আপ করা। ফিল আপ করে HMRCকে ইনফর্ম করে রাখা। জি। দেওয়া। জি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা টেলিভিশনের সামনে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আপনারা চাইলে আপনাদের পার্সোনাল ট্যাক্সের বা ক্যাপিটাল গেইন ট্যাক্সের কোনো বিষয় থাকলে আমাদের সাথে সরাসরি আলাপ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে বা কোনো বিষয় যদি আপনারা আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে চান, সেটা আমাদের সাথে এই অনুষ্ঠানে সেটা শেয়ার করতে পারবেন। আমাদের স্টুডিও নাম্বার হচ্ছে 020351515764। আরিফ ভাই, নেক্সট প্রশ্ন যাচ্ছি, এটা হচ্ছে যে আপনার ওয়ার্কিং ফ্রম হোম অ্যালাউন্স নিয়ে। সেটা হচ্ছে যে I've heard I can claim a working from home allowance in my self-assessment tax return. I'm filling out my return for the year 2021-22, but I don't see mention of it anywhere. The only place I can see mentioned is in the .gov website, where it instructs me that I need to include in my tax return, but where? So it's a kind of dilemma. Information is online, but গুড কোয়েশ্চেন। বাট আপনি যদি এমপ্লয়েড হন, ইউ আর এমপ্লয়েড অ্যান্ড এট দ্য সেম টাইম ইউ ডুইং সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন অ্যাজ ওয়েল, দেন এটা এমপ্লয়মেন্ট ইনকাম পেজের রিলিফ ক্লেম যেটা আছে, যে বেনিফিট ইন কাইন্ড যে বক্সগুলি আছে, তার নিচেই দেখবেন যে রিলিফ, ইফ ইউ ওয়ান্ট, ডু ইউ ওয়ান্ট টু ক্লেম এনি রিলিফ অর এনি এক্সপেন্সেস, জি, তো ওইখানে আপনি এক্সপেন্সটা ক্লেম করবেন, এমপ্লয়মেন্ট ইনকাম যদি থাকে। আর যারা সেলফ এমপ্লয়েড, তাদের ওয়ার্কিং ফ্রম হোম, এটা সেলফ এমপ্লয়মেন্ট বক্সে, সেলফ এমপ্লয়মেন্ট পেজে, ওখানে তাদের জন্য অপশন আছে। আচ্ছা, এই যখন আমরা ওয়ার্কিং ফ্রম হোমের কথা বলছি, এটারই আরেকটি প্রশ্ন হচ্ছে ইউজ যে অফ হেম অ্যাজ এ বিজনেস, আপনার লিমিটটা কত? মানে এটা কি কোনো ধরনের রেস্ট্রিকশন আছে নাকি কি পরিমাণ এটা ক্লেম করা যায়? এটা
HMRC এই যে কোভিডের পরবর্তীকালে জি, দ্যাট ওয়াজ ইস্যু, কারণ অনেকেই আমরা বাসা থেকে কাজ করছি। বাসা থেকে কাজ করেছি। So এইটা দুইভাবে এটা ডিল করা যায়। যারা সেলফ এমপ্লয়েড তাদের জন্য আপনি একটা পোর্শন যে আপনি করতে পারেন যে আমার পুরা হাউসের যে কস্ট, মনে করেন ইলেকট্রিসিটি, গ্যাস, হ্যাঁ এগুলোতে ইউজ হয় যখন আমি কাজ করি, আমার হিটিং ইজ অন, আমার ইলেকট্রিসিটি লাইট ইজ অন, আমার ইন্টারনেট কাজ করছে। সো এই জন্য ওয়ান ওয়ে অফ ডুইং ইট, অ্যাপোর্শন করে যদি আমার বাসায় ধরেন লিভিং রুম সহ আমার 4টে রুম আছে, জি, 4টে রুমের মধ্যে একটা রুমে আমি কাজ করি, একটা রুমে বসে আমি কাজ করি। তো সেক্ষেত্রে লাইট হিট যে বিল যেটা আছে, এই বিলটা যদি আমরা অ্যাপোর্শন করে নেই 25%, বিলের 25% যদি আমরা ক্লেম করি, দেন উই ক্যান ডু দ্যাট ওয়ান ওয়ে, উই ক্যান জাস্টিফাই ইট। ওকে, আমি 4টে রুমের একটা রুম আমি অফিস হিসেবে ইউজ করছি এবং এই রুমের খরচ আমি আমার লাইট হিট যেটা খরচ আসছে সেটা আমি ইনক্লুড করছি। কাউন্সিল ট্যাক্স, ইউ ক্যান ডু দ্যাট, বাট ডোন্ট চার্জ দ্য রেন্ট। অনেকে এই মিস্টেকটা করেন জি, যে তারা ওই রুমের রেন্ট হিসাবে ওইটাও ইনক্লুড করার চেষ্টা করেন, কিন্তু রেন্ট যদি আপনি যদি চার্জ করেন তাহলে দুইটা ইস্যু এখানে। একটা হলো যে আপনার তাহলে নিজেকে নিজে আপনি রেন্ট দিচ্ছেন, ওই রেন্টাল ইনকামটা কিন্তু তখন আপনার আবার সেলফ অ্যাসেসমেন্টে ডিক্লেয়ার করা দরকার। আচ্ছা, দ্যাটস ওয়ান। অ্যান্ড সেকেন্ড ইস্যু হলো আপনি যখন পার্ট অফ দ্য হাউস ইজ ইউজ অ্যাজ এ কমার্শিয়াল, আপনি রেন্ট যখন চার্জ করছেন তখন আপনার কিন্তু পার্সোনাল হাউস ইজ বিকাম এ কমার্শিয়াল প্রপার্টি। জি, এবং আপনি বাড়ি যখন বিক্রি করতে যাবেন তখন ওই পার্টের উপরে কিন্তু তখন ক্যাপিটাল গেইন ট্যাক্স চলে আসবে। রাইট, সো জাস্ট মাইনর আপনার রেন্ট ক্লেম করতে গিয়া দেখা যায় যে অনেক সময় আমরা অনেক বড় ধরনের বিপদের মধ্যে পড়ে যেতে পারি। জি, সো যার জন্য ইটস অলওয়েজ অ্যাডভাইজেবল, ডোন্ট ক্লেম রেন্ট, বাট ইউ ক্যান ক্লেম অনলি রেটস, কাউন্সিল ট্যাক্স অ্যান্ড ইলেকট্রিসিটি, গ্যাস বিলস, এগুলি ক্লেম করা যায় একটা অ্যাপোর্শন হিসেবে। যদি সেলফ এমপ্লয়েড পার্সনদের জন্য যে তার আমার একটা রুম লাগে আমার অফিস করার জন্য, আমি বাসা থেকে কাজ করি, জি, তাদের জন্য একটা সিনারিও। বাট আমি এমপ্লয়েড, আমি শুধু আমার ল্যাপটপ নিয়ে বসে এক জায়গায় আমি কাজ করছি, বাট স্টিল হয়তো আমার হিটার এই সময় আমার অন থাকতো না বাসায়। আমি যদি অফিসে কাজ করতাম তাহলে আমার হিটার জ্বালানোর দরকার ছিল না, কিন্তু যেহেতু আমি এখন বাসায় কাজ করতেছি আমার হিটার অন করতে হচ্ছে, তাই না? এই জন্য HMRC একটা আমার মনে হয় 7 or 8 পাউন্ড বোধহয় একটা লিমিট দিয়ে দিয়েছিল কোভিডের সময়, যে আপ টু 8 pound a week you can claim as expenses. 6 pound around. Huh? It was around 6 pound per week. 6 pounds. pounds. Yeah, sorry, আমি No, কোভিডের it's সময় okay. করেছি, এখন মনে নেই, বাট it could be maximum 6 pound a week you can claim. It's not much. কিন্তু এই ক্ষেত্রে আর ভেরি কুইক কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আপনার এটা তো হচ্ছে যাদের কারণ নিজস্ব বাড়ি আছে, কিন্তু যাদের হচ্ছে আপনার যারা রেন্ট দেয় তারা কি রেন্টটা ক্লেম করতে পারবে? এটা যারা রেন্ট পে করে, হ্যাঁ, টেনেন্ট যদি কেউ থাকে, হ্যাঁ, সে কি ওই রেন্টটা ক্লেম করতে পারবে? as I explained before, যদি এমপ্লয়েড পার্সনের জন্য এটা HMRC ফিক্স করে দিয়েছে 6 pound, রাইট, so you can claim up 6 pound a week maximum. রাইট, যারা সেলফ এমপ্লয়েড তারা যদি বলে যে আই অলওয়েজ ওয়ার্ক ফ্রম হোম, আমার একটা রুম লাগে বা আমার 2টা রুম লাগে আমার বাসা থেকে কাজ করার জন্য। অনেকে এমন আছেন যে বাসা থেকে কাজ করেন, একটা রুমে বসে সে কাজ করেন, আর একটা রুম তার স্টোর রুম হিসেবে তার গুডস ওইখানে থাকে। যেমন অনেকে ইবেতে ট্রেড করেন অথবা অনলাইনে অ্যামাজনে বা ইবেতে তারা ট্রেডিং করেন। তারা কিন্তু স্টকটা অনেক সময় বাসায় রাখে এবং বাসা থেকে সেল করে। কল আছে, আমরা একটা কলটি নিয়ে তারপরে আলোচনা করছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম এবং প্রশ্নটি বলুন।
হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার টিভির ভলিউমটি একটু কমিয়ে তারপর প্রশ্নটি করুন। আচ্ছা, একটু লাইভ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার নাম এবং প্রশ্নটি আমি বলুন। আবুল কালাম বলছি, জি লন্ডন থেকে। জি, কালাম ভাই। আমার একটা বিল আসছে, একটা আসছে, ওয়ার্ক হোম ডিসকাউন্ট 150 পাউন্ড অটোমেটিক হেল্প উইথ ইউর এনার্জি কস্ট। এখন এটা আসছে আপনার গত মাসে, গত বছর। তাহলে আমি এটা কি করা যায়? এটা কোনো বাউচার দেয় না আমাকে। আচ্ছা এটা আপনার 23 দিস ইয়ার 23 মার্চ পর্যন্ত তার আছে, জি কিন্তু এটার কোনো বাউচার পাঠায় নাই কিছুদিন। আমি এটা কিভাবে এটা আপনার টপ আপ করা, বা আমার তো টপ আপ ইলেকট্রিক অ্যান্ড গ্যাস, জি আমাকে একটু বলবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি অনুষ্ঠানটা দেখতে থাকুন। জি, আবুল কালাম ভাই, ধন্যবাদ আপনার প্রশ্ন করার জন্য। ভাই, সমস্যা হচ্ছে যে এই উনি ভাউচার পাচ্ছেন না ইলেকট্রিসিটি সাপোর্ট। না, উনি যেটা বলেছে যে 150 পাউন্ড ওয়ার্ম, এটা কি বলেছিলেন উনি? ওয়াটটা ওয়ার্ম হোম? হ্যাঁ, তো ওটা অলরেডি ওটাও পেয়ে গেছেন, কিন্তু যে ভাউচার যেটা এই সাপোর্ট দেওয়া হচ্ছে মার্চ পর্যন্ত, হ্যাঁ, সেটা আর কি। উনি যদি মিটারে পে করে, না, এটা হচ্ছে টপ আপ টপ আপে পে করে, তাহলে টপ আপে পে করলে ওনার ভাউচার আসার কথা, এবং এই ভাউচারটা আপনি যেখান থেকে টপ আপ করেন ওই শপকিপারকে দিলে, এটা যদি প্রপার ভাউচার হয় তাহলে শপকিপার ওইটা রেখে আপনাকে টপ আপ করে দেবে। এটা উনি পাচ্ছেন না, তো সেক্ষেত্রে কি তার যোগাযোগ করা দরকার সেই ইলেকট্রিসিটি এই কোনো গভর্নমেন্টের ডিপার্টমেন্টের সাথে, যে কেন উনি পাচ্ছেন না, এটা কি কোনো অ্যাড্রেসে কোনো প্রবলেম আছে কি না, বা কোনো ধরনের, কেন উনি এটা পাচ্ছেন না, সেটাই হচ্ছে ওনার কোয়েশ্চেন, যেটা কি করতে পারেন উনি সেক্ষেত্রে। আচ্ছা, সেক্ষেত্রে উনি ওনার যে কোম্পানির সাথে উনি টপ আপ করেন সেই কোম্পানির সাথে উনি যোগাযোগ করতে পারেন। আচ্ছা, উনি তো কাস্টমার কেয়ারে ভাউচারের জন্য, হ্যাঁ, তাদের কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করতে পারেন। জি, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এই পর্যায়ে আমরা একটা ছোট একটি বিরতি দিতে চলে যাচ্ছি। বিরতির পরে আমরা আবারও এসে পার্সোনাল ট্যাক্সের বিভিন্ন বিষয়ে আলোচনা করব। আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।
সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মানি ম্যাটার্স অনুষ্ঠানে। আমি হোসেন আব্দুল্লাহ। আমাদের এই অনুষ্ঠানে আজকে আমরা পার্সোনাল ট্যাক্সের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি এবং আমাদের ভিউয়ারদের যে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাদের স্টুডিও নাম্বার সরাসরি ফোন করে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমাদের স্টুডিও নাম্বার হচ্ছে 02035151 764। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের কমিউনিটি অত্যন্ত পরিচিত মুখ সাইদ আরিফ ভাই। আরিফ ভাই, বিরতির পর স্বাগত। যেটা হচ্ছে যে আজকে আমরা যেহেতু আমাদের দর্শকদের বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আজকে অনুষ্ঠানটা করছি, তাদের বিভিন্ন ধরনের কোয়েশ্চেন রয়েছে যেটা তারা ক্লিয়ার হতে চাচ্ছেন, সেটাই ধারাবাহিকতা একটি প্রশ্ন হচ্ছে যে ডু আই নিড টু অ্যাকাউন্ট ফর দ্য ট্যাক্স ফ্রি লাম্প সাম আই টুক ফ্রম মাই পেনশন পট অন মাই সেলফ অ্যাসেসমেন্ট? পেনশন পট থেকে যেই যদি একটা লাম্প সাম নিয়ে থাকেন। পেনশন ইজ এ ট্যাক্সেবল ইনকাম, বাট হাউএভার 25% পর্যন্ত আমরা জানি যে এটা ড্র করা যায় আপনার উইদাউট পেইং এনি ফার্দার ট্যাক্স। সো এক্ষেত্রে 25% যদি ড্র করেন তাহলে এটা করতে হবে না, এটা ট্যাক্স ফ্রি। বাট এর চেয়ে যদি বেশি ড্র করেন তাহলে দেন ইউ মাস্ট ইনক্লুড ইন ইউর ট্যাক্স, এবং এটা ট্যাক্স ইনক্লুড করতে হবে। জি, ধন্যবাদ। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে যে আপনার ইনহেরিটেন্সের ডিক্লেয়ার নিয়ে। কোয়েশ্চেনটা হচ্ছে যে আই রিসেন্টলি রিসিভড এ স্মল ইনহেরিটেন্স। দ্য এস্টেট ওয়াজ ডিক্লেয়ার্ড ফর ইনহেরিটেন্স ট্যাক্স পারপাসেস বাট ওয়াজন্ট লার্জ এনাফ টু বি লায়াবল। Do I need to declare my inheritance as untaxable income on my self-employed tax return? না, ইনহেরিটেন্স ট্যাক্স আমরা জানি যে আপ টু 325,000 পর্যন্ত, এর ভিতরে যদি হয় তাহলে এটা ট্যাক্স ফ্রি থ্রেশহোল্ড যেটা এটার নিচে, তাহলে সেক্ষেত্রে এটা ডিক্লেয়ার করার প্রয়োজন নেই। যদি এর চেয়ে বেশি হয় তাহলে দেন ইউ মাস্ট ডিক্লেয়ার। আচ্ছা, হ্যাঁ, কোশ্চেনটা ছিল এটাই যে আপনার এটা ডিক্লেয়ার করা দরকার হবে কিনা। তো আশা করি আমাদের দর্শক জানতে পেরেছেন যদি আপনাদের কোনো ধরনের ইনহেরিটেন্স ট্যাক্সের লায়াবিলিটি থাকে যেটা উইথিন দ্য থ্রেশহোল্ড। আচ্ছা, নেক্সট প্রশ্নটা হচ্ছে HMRC ট্যাক্স ক্যালকুলেশন লেটার, যেটা আমি শিওর যে আপনারা অনেক লেটার পেয়ে থাকেন খুবই নিয়মিতভাবে। প্রশ্নটি হচ্ছে যে আই হ্যাভ ফাইলড মাই ট্যাক্স রিটার্ন অফ সেলফ অ্যাসেসমেন্ট। Actually, I have an income and tax already paid by PAYE. After file tax return on my self-assessment, I got the tax calculation letter from HMRC, and the amount on the calculation only showed the amount of self-assessment. There is no figure on the income that I paid tax and item total income which tax has been charged is 0. Should it show my income on PAYE to the tax calculation from HMRC and combine all income of salary and self-assessment together? I'm confused. Would you please advise if anything on P45 or P60 should be filled in while doing self-assessment? I'm afraid I get anything wrong. Okay. HMRC ট্যাক্স ক্যালকুলেশনে এমপ্লয়মেন্ট ইনকাম অবভিয়াসলি এখানে থাকবে। আচ্ছা, আপনার যে যে ধরনের ইনকাম আছে, যেমন যদি এমপ্লয়মেন্ট ইনকাম থাকে এটা প্রথমেই থাকে ট্যাক্স ক্যালকুলেশনে, প্রথমে থাকবে এমপ্লয়মেন্ট ইনকাম, এরপরে আরও এডিশনাল ইনকাম যেগুলি আছে এগুলি এর সাথে অ্যাড হবে। অ্যাড হয়ে আপনার প্রথম দেখাবে যে আপনার টোটাল ইনকাম কত ফর দিস ইয়ার, হাউ মাচ ইজ ইয়ার টোটাল ইনকাম। এরপরে থাকবে আপনার এখান থেকে পার্সোনাল অ্যালাউন্স যেটা আছে, যেমন আমরা জানি স্ট্যান্ডার্ড ইজ 12,570, এটা বাদ যাবে। বাদ যাওয়ার পরে যেটা থাকবে এটাকে বলি আমরা ট্যাক্সেবল ইনকাম, এবং এই ট্যাক্সেবল ইনকামের উপরে আপনার বিভিন্ন ট্যাক্স রেটে ট্যাক্সেবল ইনকামটা হবে আর কি, কীভাবে ট্যাক্স হিসাব করা হয়েছে। সো এক্ষেত্রে যদি HMRCর ক্যালকুলেশনে যদি এমপ্লয়মেন্ট ইনকাম যদি মিসিং থাকে, তার মানে হয়তো HMRCর কাছে ইনফরমেশন নাই যে আপনি এমপ্লয়েড। আচ্ছা, হ্যাঁ, এবং এটা হতে পারে যে আপনার এমপ্লয়ার যখন আপনার এন্ড অফ ইয়ার
রিটার্ন বা আপনার যখন আরটিআই সাবমিট করেছে, হয়তো ফাইনাল আরটিআই সাবমিশন হয় নাই, বা কোনো প্রবলেম থাকতে পারে যার জন্য এইচএমআরসি ইজ নট ইনফর্ম। এইচএমআরসি রেকর্ডে আপনার এই নাই, আচ্ছা, এমপ্লয়মেন্ট ইনকামের কিন্তু ডিটেইলস লেটারে নেই। এটা থাকা উচিত। হ্যাঁ? এই যদি যদি employer এইচএমআরসির কাছে যদি ইনফরমেশন থাকে তাহলে অবভিয়াসলি এটা থাকবে। ট্যাক্স ক্যালকুলেশনে জি। এটা থাকবে। জি, ধন্যবাদ। একটি কল নিয়ে আসছে। সালাম দর্শক, আপনার নাম এবং প্রশ্নটি বলুন। হ্যালো হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম এবং প্রশ্নটি জি বলুন। ভাই, আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে আমরা যারা বেনিফিটে আছি, আমরা পেনশন কত এই দিয়া দেওয়া হয়, আর দুই নম্বর হইল কি ওই যে আরেকটা ঘোষণা আইছে আমরা যারা বেনিফিটে আছি যে 3টা না 4টা ইনস্টলমেন্টে দেওয়া হইব, আরো কত 300 কত করি ওরা, এটা কবে তো আমরা পাইলাম। আচ্ছা, ওই যে দুইটা আমার কোয়েকশন আমরা জিয়ার গেছে, অ্যাকাউন্টেন্ট সবার কাছে। জি একটু জি, তারা- ধন্যবাদ। আপনি দেখতে থাকুন, Okay. অ্যাকাউন্টেন্ট সাহেব আপনার প্রশ্ন আনসার দিয়ে দেবেন। পেনশন এজ। জি, জি পেনশন এজ আমরা যারা পুরুষ তাদের জন্য 67 মেল, এবং যারা ফিমেল তাদের জন্য 65 এট দিস মোমেন্ট, বাট এটা চেঞ্জ হবে। চেঞ্জ হতে পারে। আর সেকেন্ড কোশ্চেনটি ছিল যে এই আপকামিং যে একটি বেনিফিট গভর্নমেন্ট দিচ্ছে, প্রবলি 900 পাউন্ড, সেটা কবে থেকে ইনস্টলমেন্টগুলো দেওয়া শুরু হবে? ইনস্টলমেন্ট কবে থেকে শুরু হবে আমরা একটি যেটা খবর আমরা যেটা sure জেনেছি সেটা হচ্ছে যে একটি ইনস্টলমেন্ট হয়তো বা আপনার নেক্সট স্প্রিং এবং আনাদার নেক্সট অটামে, এই দুটো এইভাবে প্রাথমিকভাবে এই ধরনের একটি ইনফরমেশন পাওয়া গিয়েছে, কিন্তু কনফার্ম ডেট ওইটাই এখনো ডেট এখনো কনফার্ম হয় নাই। কনফার্ম হলে আমরা হয়তো আপনাদের পরের প্রোগ্রামে আমরা জানাবো। জি, আপনি আমাদের অনুষ্ঠান আমাদের দেখতে অনুষ্ঠান থাকুন। দেখবেন, আমরা পরে জানাবো আপনাদের যদি ডেট জি, যখনই ডেট অ্যাভেলেবল হবে উই উইল লেট ইউ নো। ধন্যবাদ। আরিফ ভাই, সেই লাস্ট কোশ্চেনসেরই একটু যেটা এক্সটেন্ডেড যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে would you please advise if anything on P45 or P60 should be filled in while doing self-assessment? So যদি কেউ সেলফ অ্যাসেসমেন্ট করে তখন যেটা P60 বা P45 এ যদি কোনো অ্যামাউন্ট থাকে সেটাও কি ইনক্লুড করতে হবে কিনা? অবশ্যই, আচ্ছা, অবশ্যই, কারণ আপনার যখন আপনি সেলফ এমপ্লয়েড ফর্ম ফিল আপ করবেন, আপনি যদি এমপ্লয়েড হন তাহলে আপনি সেলফ এমপ্লয়েড ফর্ম কেন ফিল আপ করবেন? কারণ এমপ্লয়মেন্ট ইনকাম তো অলরেডি ট্যাক্সড, আপনার তো সেলফ এমপ্লয়েড করার দরকার নাই। আপনি সেলফ এমপ্লয়মেন্ট ফর্ম এই জন্য ফিল আপ করছেন যেহেতু আপনার আরও এডিশনাল ইনকাম আছে। জি, তো এডিশনাল ইনকামটা কিভাবে ট্যাক্স হবে, এইটা যখন আপনার এমপ্লয়মেন্ট ইনকামের সাথে এটা অ্যাড হয়ে তখন এই ইনকামটা আপনার কোন ব্র্যাকেটে পড়বে জি, সেই অনুযায়ী এটার উপরে ট্যাক্স হবে। সো সেক্ষেত্রে আপনার এমপ্লয়মেন্ট ইনকাম অ্যাড করা অবশ্যই, অ্যাড না করলে এটা ট্যাক্স ক্যালকুলেশন রাইট আসবে না। আসবে না। জি, ধন্যবাদ। নেক্সট কোশ্চেন হচ্ছে আপনার ক্রিপ্টো গিফট করা নিয়ে, এটা ডিক্লারেশন নিয়ে। I have gifted some crypto to my spouse. Do either her or myself need to declare or report the gift on our self-assessment or to HMRC in other way? The crypto is still in my wife's possessions as she hasn't sold it, so no gain loss just has been yet realized. ওকে, গুড কোশ্চেন। ক্রিপ্টোকারেন্সি অর জি। ক্রিপ্টো, ওকে, শর্ট অ্যান্সার টু দিস কোশ্চেন ইজ আপনার যেহেতু এনি গিফট বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ইজ ট্যাক্স ফ্রি। জি, হাজব্যান্ড ওয়াইফকে গিফট দিলে এটার উপরে কোনো ট্যাক্স দিতে হয় না, ওয়াইফ হাজব্যান্ডকে গিফট দিলে এটার উপরে কোনো ট্যাক্স নেই। জি। তো যেহেতু আপনাদের গিফটটা বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, এখানে ট্যাক্সের কোনো প্রশ্ন নেই।
জি বাট যদি গেইন যদি আপনার থাকে, আপনার ওয়াইফ যখন এটা বিক্রি করবেন জি বা সে যদি এখানে হিউজ অ্যামাউন্ট যদি গেইন করে, জি তাহলে তখন সে ক্যাপিটাল গেইন ট্যাক্সে এটা সে ডিক্লেয়ার করতে পারবে, তার ডিক্লেয়ার করতে হবে আর কি। যার পজিশনে আছে জি সে যখন বিক্রি করবে তখন এটা ডিক্লেয়ার করতে ডিক্লেয়ার হবে। করতে হবে। জি ধন্যবাদ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আপনার সেলফ অ্যাসেসমেন্ট চেক করা নিয়ে। সেটা হচ্ছে যে ফর দ্য ফার্স্ট টাইম আই ওয়াজ আস্কড টু কমপ্লিট এ সেলফ অ্যাসেসমেন্ট দিস ইয়ার for 21-22. I completed to the best of my knowledge. I didn't earn over 50k net, but shows I need to pay £148. I have tried calling to check, but never got through. Going to try again in the future. Question is, do HMRC check the assessment or not? When I phone, could they explain why I have to pay this amount? ওকে, ওনার প্রশ্নটি ছিল যে উনি £50,000 £50,000 সে £50 নিচে নেট ইনকাম করেন নাই, কিন্তু তার ট্যাক্স শো করছে যে £148 তার দিতে হবে। তো উনি অলরেডি চেষ্টা করছে এইচএমআরসির সাথে এটা বোঝার জন্য যে কেন তাকে £148 দিতে হবে, কিন্তু উনি এইচএমআরসির সাথে কন্ট্যাক্ট করতে পারেননি। তো তার কোয়েশ্চেন হচ্ছে যে সেলফ অ্যাসেসমেন্ট সাবমিট করার পরে এটা কি এইচএমআরসি চেক করতে পারে কিনা, সে যদি আবার ট্রাই করে এইচএমআরসি কি তাকে বলতে পারবে কিনা যে কেন এই £140 তাকে পে করতে হবে? হ্যাঁ, অবশ্যই আচ্ছা। এইচএমআরসি যদি ক্যালকুলেশনে আসে, ইটস কুড বি যে আপনার আগে যে ট্যাক্স যেটা ডিডাক্ট করা হয়েছে দ্যাট ওয়াজ নট এনাফ, ওখানে হয়তো £148 কম ডিডাক্ট করা হয়েছে। এই জন্য আপনার যখন আবার ফার্দার সেলফ অ্যাসেসমেন্টে যখন ক্যালকুলেশন হচ্ছে ট্যাক্স, তখন ওইটা হাইলাইট চলে আসছে। অথবা হতে পারে যে কোনো কারণে হয়তো আপনার কোনো রিলিফ দেওয়া হয়েছে আপনাকে, যেখানে £148 আসলে ট্যাক্সের মধ্যে আসবে না, জি অথবা সরি £148 ট্যাক্স এসেছে এক্সট্রা, তাহলে হয়তো হতে পারে যে আপনি যে ইনফরমেশন দিয়েছেন ওখান থেকে যে কোনো ট্যাক্স ক্যালকুলেট হয়েছে 148। আচ্ছা তো ফর ফার্দার ক্লারিফিকেশন, ইয়েস, আপনি ট্যাক্স রিটার্ন সাবমিট করার পর আপনি এইচএমআরসির সাথে যোগাযোগ করলে, এখন এইচএমআরসি ইজ ভেরি বিজি, তো এখন ফোন করলে হয়তো আপনার ইট উইল টেক অ্যাটলিস্ট 20 minutes to half an hour, ইউ হ্যাভ টু ওয়েট টু জি অ্যান্সার পাওয়ার জন্য। সো বেটার হলো যখন আপনি 31st জানুয়ারির পরে ইউ ক্যান রেজ দ্য কোয়ারি উইথ দেম, অ্যান্ড দেন দে উইল টেল ইউ আচ্ছা, দ্যাট মিনস HMRC will answer, they will tell you the breakdown. They will. Okay, thank you. নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে আপনার একজন ল্যান্ডলর্ড তার রুফ রিপেয়ার নিয়ে। জি Hello, all leaseholders in the block of flats in which I own and rent out a property were required to contribute to roof repairs and water pipe replacement as the original were not fit for the purpose. These were year-long works, some of which is still outstanding. I have invoices totaling 25k for my proportion of this cost. Can I treat this as an allowable expense as the works are repairs rather than enhancements? Yes, if it's repair work and if it's roof, it's repair, obviously. It's not an enhancement. Enhancement সেটা হলো যদি প্রপার্টি এক্সটেনশন হয়, যেমন লফট কনভার্সন যদি হয় বা কিচেন এক্সটেনশন যদি হয় বা সাইড এক্সটেনশন যদি হয়, তাহলে এটা যদি প্রপার্টির ভ্যালু বাড়িয়ে দেয়, দেন ইটস অ্যান এনহ্যান্সমেন্ট, রাইট? হ্যাঁ, ওইটা ক্যাপিটাল গেইন ট্যাক্সে আসে জি যদি এনহ্যান্সমেন্ট হয়। বাট যদি রিপেয়ার হয়, যে জিনিস আগে ছিল এটা রিপ্লেস করে আমি আবার এটাকে পরিবর্তন করে আরেকটা করা হয়েছে,
দ্যাটস এ রিপেয়ার। সো রিপেয়ার যদি হয় ইভেন 25,000, ইয়েস আচ্ছা। হি ক্যান ক্লেম ইট এগেনস্ট হিজ রেন্টাল ইনকাম। রাইট। অ্যান্ড কিন্তু যদি এটা এনহ্যান্সমেন্ট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে মানে এই ক্ষেত্রে না, যেটা বলছিলেন যে যদি দেখা যায় যে হয়তো এক্সটেনশন করা হয়েছে তখন কি হয়? এনহ্যান্সমেন্ট হলে এটা ক্যাপিটাল নেচার, আচ্ছা। এক্সপেন্ডিচারটা হলো ক্যাপিটাল, এটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। সো এটা যখন ক্যাপিটাল গেইন ট্যাক্স যখন আপনি হিসাব করবেন তখন জি। ক্যাপিটাল ওই হিসাব থেকে এটা এক্সপেন্স হিসাবে বাদ যাবে, তখন এনহ্যান্সমেন্ট আচ্ছা, কস্টটা বাদ যাবে ক্যাপিটাল গেইন ট্যাক্সের জন্য। আচ্ছা। বাট ইনকাম ট্যাক্সের জন্য রেন্টাল ইনকামের এগেনস্টে ইউ ক্যানট ক্লেম এনহ্যান্সমেন্ট কস্ট। রাইট, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, যারা আপনারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আমাদের এই অনুষ্ঠানে আপনারা চাইলে সরাসরি অংশগ্রহণ করতে পারেন, আপনাদের প্রশ্ন জানাতে পারেন পার্সোনাল ট্যাক্স, ক্যাপিটাল গেইন ট্যাক্স কিংবা ট্যাক্সের অন্যান্য বিষয় নিয়ে। আমাদের স্টুডিও নাম্বার হচ্ছে 020351516764। আর ভাই আমরা নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি। নেক্সট প্রশ্নটি হচ্ছে আপনার সেলফ এমপ্লয়মেন্ট ইনকাম সাপোর্ট স্কিম নিয়ে। সেটা হচ্ছে যে he is a travel courier and due to COVID he has not worked in the last 2 years. He claimed in both years SEISS grant. HMRC are now demanding that he pays back 2021 grant back as he did not work during 2021-2022. Now he's now working and will have income during 2022 and 2023 tax year. This gentleman is saying this is unfair as he is HMRC. He had spent or lived on this grant as there was no income during that year. Is HMRC correct to demand this grant back? ওকে, এখানে দুইটা কন্ডিশন ছিল যখন HMRC সেলফ এমপ্লয়েড গ্রান্ট যখন দেওয়া হয়েছিল। তো একটা কন্ডিশন ছিল যে ফার্স্ট ক্যালকুলেশন যেটা ছিল ইট ওয়াজ বেসড অন এর আগের বছরের ইনকামের উপরে, আগের বছরের ট্যাক্স রিটার্নে যে ইনকাম ছিল তার উপরে বেস করে তার 25% গ্রান্ট দেওয়া হয়েছিল। তো তার মানে আপনার আগের বছর সেলফ এমপ্লয়েড থাকতে হবে, আপনার সেলফ এমপ্লয়েড ইনকাম থাকতে হবে, এবং সেই ইনকামটা সেলফ এমপ্লয়েড ইনকামটা হ্যাভ টু বি বিগার দ্যান আদার ইনকাম। রাইট, তাই না? এই তিনটা কন্ডিশন ছিল যে কারো যদি এরকম হয় যে তার এমপ্লয়মেন্ট ইনকাম ওয়াজ বিগার দ্যান সেলফ এমপ্লয়েড ইনকাম, তাদেরকে কিন্তু দেওয়া হয় না সেলফ এমপ্লয়মেন্ট গ্রান্ট। রাইট। সো এই তিনটা কন্ডিশন ছিল, এবং প্লাস আরও একটা কন্ডিশন ছিল যে নেক্সট ইয়ার ইট উইল বি এক্সপেক্টেড দ্যাট হি উইল কন্টিনিউ হিজ, জি, সে সেলফ এমপ্লয়মেন্ট কন্টিনিউ করবে নেক্সট ইয়ারে। জি। সো দিস ওয়ার দ্য কন্ডিশন অফ দ্য গ্রান্টস। সো এখন যদি কেউ গ্রান্ট নেওয়ার পরে সে ডিসাইড করে যে না সে আর সেলফ এমপ্লয়েড কাজ করবে না, জি, হি উইল স্টপ সেলফ এমপ্লয়মেন্ট ওয়ার্ক, তাহলে সেক্ষেত্রে HMRC যদি গ্রান্ট ক্লেম ব্যাক করে দেন দে হ্যাভ এ ভ্যালিড রিজন হোয়াই দে আর ক্লেমিং দ্য ট্যাক্স ব্যাক, বিকজ হি ডিডন্ট মিট দ্য কন্ডিশনস রাইট, জি, ফর সেলফ এমপ্লয়েড গ্রান্ট। তো যে সমস্ত কন্ডিশন এই গ্রান্টের সাথে অ্যাটাচ ছিল সেই সমস্ত কন্ডিশনগুলো যদি মিট না হয় সেই ক্ষেত্রে সেক্ষেত্রে HMRC ক্যান ক্লেম ব্যাক দ্য গ্রান্টের, তখন এটা ফেরত দিতে হবে। জি। আমরা অনুষ্ঠানের অলমোস্ট একদম শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। দেখি লাস্ট কোয়েশ্চেনসটা, দিস ইজ প্রবলি আওয়ার লাস্ট কোয়েশ্চেন। এটা হচ্ছে পেমেন্ট অন অ্যাকাউন্ট নিয়ে। আমরা জানি যে পেমেন্ট অন অ্যাকাউন্ট লিটল বিট কনফিউজিং এরিয়া ফর মেনি অফ আওয়ার ট্যাক্স পেয়ার্স। আচ্ছা, উনি জানতে চাচ্ছেন যে এনি রিজন হোয়াই উই নিড টু মেক এ পেমেন্ট অন অ্যাকাউন্ট for the next financial year. I read it was to make payment easier next year. However, I'm quite able to manage my own monies and make full payment next year. Plus, I'm losing any small amount of interest on this value, and the government are getting
is benefit? Okay. It's a good question. Even sometimes I struggle to explain to my clients the why I have to pay 1.5 times of my current year tax on 31st January. Yeah. Okay. The easiest way to explain this is আমাদের ট্যাক্স ইয়ার রান হয় from 6th of April to 5th of April আমরা জানি। Right. এখন যে ট্যাক্স রিটার্ন যেটা আমরা করছি এটা 6th of April 2021 থেকে শুরু হয়ে 5th of April 2022 এই টাইমে এই ট্যাক্স রিটার্নটা আমরা এখন করছি এই এক বছরের জন্য 6th of April 2021 থেকে 5th of April 22 পর্যন্ত। সো এখন প্রশ্ন হচ্ছে যে এই বছর আপ টু 5th of April পর্যন্ত আমি হিসাব করে নিয়েছি যে আমার ট্যাক্স সে ফর এক্সাম্পল 2000 পাউন্ড ছিল আমার ট্যাক্স। ওকে, এখন 6th of April থেকে শুরু করে এখন 31st জানুয়ারি পর্যন্ত 31st জানুয়ারি পর্যন্ত আরো 9 মান্থস 10 মান্থস অ্যাবাউট, তাই না? এপ্রিল থেকে চলে গেছে। বাট এখন HMRC যদি বলে যে অ্যাটলিস্ট আমাকে 6 মান্থসের ট্যাক্সটা দিয়ে দাও, You're right. তোমার তো 10 মান্থস তো কারেন্ট ইয়ারে 10 মান্থস ইজ রানিং, জি। সো অ্যাটলিস্ট 6 মান্থসের ট্যাক্স দিয়ে দাও। সো 6 মান্থসের ট্যাক্স আমি কিভাবে দেবো? আমি তো জানি না যে আমার হিসাব না করা পর্যন্ত আমি জানি না যে কত ট্যাক্স আসবে আমার এই বছর, তাই না? সো এইখানে আর্গুমেন্ট হচ্ছে যে লাস্ট ইয়ারে যে ট্যাক্স ছিল অ্যাটলিস্ট তার অর্ধেক আচ্ছা। এই বছরের জন্য দিতে হবে, যেহেতু আমি 6 মাস অলরেডি পার হয়ে আসছি, এই কারেন্ট ট্যাক্স ইয়ারের জি 10 মাস পার হয়ে গেছে। তো সেখানে জি HMRC 6 মাসের ট্যাক্স চাচ্ছে, এবং যেহেতু ট্যাক্স ইয়ার শেষ হওয়ার পরেও 10 মান্থস টাইম দেওয়া হয় ট্যাক্স পে করার জন্য, এটা সাধারণত আমাদের অল ইনফরমেশন গ্যাদার করে সমস্ত কাগজপত্র রেডি করে অ্যাকাউন্টেন্টের কাছে গিয়ে অ্যাকাউন্টেন্টের কাজ করে তারপরে ইট টেক্স টাইম। আমরা জানি 5th of April বছর শেষ হলেই আমরা সাথে সাথে যদি 1 মাস 2 মাসের মধ্যে অনেক সময় সম্ভব হয় না, বিকজ বিজনেস পিপল আর বিজি, তাই না? দে বিজি উইথ দেয়ার বিজনেস। তাদের জন্য ট্যাক্সের কাজ করা, ইউ হ্যাভ টু অ্যালাউ দেম প্লেন্টি অফ টাইম। সো এই জন্য গভর্নমেন্ট জেনারেসলি 10 মান্থস অ্যালাউ করে ট্যাক্স রিটার্ন রেডি করে দেওয়ার জন্য। বাট কোশ্চেন ইজ এই বছরেরও তো 10 মান্থস অলরেডি চলে গেছে। তো সেক্ষেত্রে 6 মান্থসের ট্যাক্স HMRC চাই যে আমাদেরকে কারেন্ট বছরের 6 মান্থসের ট্যাক্স অ্যাটলিস্ট দিতে হবে। জি সো ধন্যবাদ। এই জন্য আমরা এটা এটা একটা আশা করি পেমেন্ট দিতে হয়। আমাদের যারা ভিউয়ার আছেন তারা আজকের এই আরিফ ভাইয়ের এক্সপ্লেনেশন থেকে পেমেন্ট অ্যাকাউন্ট সম্পর্কে বেশ ভালো একটা অভিজ্ঞতা অর্জন করতে পারছেন। সুপ্রিয় দর্শক, আমরা একদমই আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আমাদের সাথে আপনার কোনো অভিজ্ঞতা শেয়ার করতে চান, নেক্সট উইক রাত 8:30টায় আমাদেরকে আবার এই অনুষ্ঠানে আপনারা পাবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।